ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এতে শোকের মাতম ছেয়ে গেছে পুরো দেশ জুড়ে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির তাসনিম ও ফার্স্ট নিউজ এজেন্সি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। শনিবার ভোরে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় তিনি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এটি নিশ্চিত করেছে। মনটা অনেক খারাপ। আমি জানি না আসলে কথাটা কতটুকু সত্য, তবে যারা যারা ইরানের সুপ্রিম লিডার খামেনি সাহেবের ফ্যান ফলোয়ার আছেন তারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে হেফাজত রাখেন। তিনি কি আসলে হেফাজতে আছেন নাকি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন, আসলে এই নিয়ে এই মুহূর্তে একটু ধোঁয়াশা এবং কুয়াশা দুইটাই দেখা দিয়েছে। দর্শক, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যে যুদ্ধ, সেই যুদ্ধের সর্বশেষ খবর এই ভোরবেলা এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি তিনি নিহত হয়েছেন। এর চাইতে বড় খারাপ খবর ইরানের জন্য আর হতে পারে না। আসসালামু আলাইকুম দর্শক, যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তার সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দর্শক দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। তাই বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক, তার আগে বলবো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর হতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখে আসি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এবং বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। খামেনির প্রয়াণে ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম BBC, CNN এবং রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গতকাল শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে অবস্থানকালে হামলার শিকার হন খামেনি। শুরুতে ইরান সরকার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও রোববার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে তার শাহাদাত বরণের খবর প্রচার করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন। ইরানের আনুষ্ঠানিক ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে খামেনির মৃত্যুর খবর জানান। ট্রাম্প তাকে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি হিসেবে অভিহিত করে দাবি করেন, মার্কিন গোয়েন্দা সংস্থা ও অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেমের সমন্বিত অভিযানে তিনি ও তার সহযোগীরা পালানোর কোনো সুযোগ পাননি। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার রাতে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে খামেনির অবসান ঘটার ইঙ্গিত দিয়েছিলেন। সকালটা হয়তো আপনাদের যারা প্রথম দেখছেন বা অনেকেরই হয়তো জেনে গেছেন ইতিমধ্যে, আপনাদের অনেকেরই মনটা খারাপ হতে পারে। সেটা হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তারা স্বীকার করেছে যে ইসরায়েলের হামলায় শাহাদাত বরণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। কয়েকটি প্রশ্ন উঠেছে যে তাকে এত সহজে হত্যা করলো কিভাবে ইসরায়েল, কিভাবে পারল, নেপথ্যে কারা জড়িত ছিল, 2 নম্বর তার মৃত্যুতে কারা দায়িত্ব নিতে পারে, মার্কিন ইসরায়েলের স্বপ্ন কি পূরণ হবে, 3 নম্বর প্রশ্ন যুদ্ধ কোন দিকে যাচ্ছে, তবে খামেনি এবং শীর্ষ কমান্ডারদের মৃত্যুর পর ইরান ইসরায়েল যুদ্ধ কোথায় গিয়ে থামবে। আপাতত 3টি বিষয় নিয়ে সংক্ষিপ্ত লাইভ সেশনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আলী খামেনির শাহাদাত নিয়ে। 86 থেকে 87 বছর বয়সী আলী খামেনি প্রায় 36 বছর ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন। রুহুল্লাহ খমেনির কাছ থেকে এই দায়িত্ব নিয়ে তিনি প্রায় 36 বছর ইরানের বিপ্লবকে বাঁচিয়ে রেখেছেন, যেটাকে বলা হয় ইসলামিক প্রজাতন্ত্র ইরান। ইরানের মূল টার্গেট ছিল পশ্চিমা দুনিয়ার সাথে ইসলামী চেতনাকে বাঁচিয়ে রাখা এবং একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইরান সেটা বা খামেনি পরিবার সেটা তার জীবন দিয়ে করে গেছেন। মার্কিনীদের টার্গেট হলো পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াবে না, কেবল দাঁড়াতে পারবে বিড়াল অথবা ইঁদুরেরা অথবা তেলাপোকা। যেমন পৃথিবীতে দাঁড়িয়েছে অনেকগুলো ইঁদুর, বিড়াল, তেলাপোকা, আরব রাষ্ট্র নামক আমাদের শেখ, আমাদের ধনকুবির কিছু আমির ওমরারা, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, জর্দান। এখানে আমরা দেখতে পাচ্ছি কি পশ্চিমা দুনিয়ার পাপেটরা, পাপেট বললো না, পশ্চিমা দুনিয়ার কি বলবো সবচেয়ে নিকৃষ্ট ওয়ার্ড হতে পারে কি, তারা বসে আছে।
ইরানে মানুষের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা। অর্থাৎ তারা বলছে যে আমরা ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, মানুষ যাদেরকে ক্ষমতায় দেখতে চায় তাদের বসাতে চাই, মানুষের ভোটে যারা নির্বাচিত হয় তাদের বসাবো। কত ঠেকা পড়ছে পশ্চিমাদের নিজের খেয়ে ইরানে তারা গণতন্ত্র আনবে। তাহলে আমার প্রশ্ন পশ্চিমা দুনিয়ার কাছে, আপনারা সৌদি আরবে, কাতারে, কুয়েতে, আরব আমিরাতে, জর্ডানে, বাহরাইনে সেখানে কেন গণতন্ত্রের কথা বলছেন না, মানুষের সরকারের কথা বলছেন না? সেখানে তো যুগ যুগ না, সেখানে শত শত বছর ধরে ক্ষমতায় বসে আছে রাজারা, রাজাদের পোলারা, রাজাদের নাতিরা, পুতিরা, কুতিরা। তো সেখানে কি মানুষের ভোট দেওয়ার অধিকার থাকা উচিত না? এই প্রশ্ন করা যাবে না, কারণ সৌদি আরব তাদের পেট্রোডলার বিক্রি করে মূল টাকাটা আমেরিকাকে দিয়ে দেয় ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য। তারা আমেরিকার বিশেষ দণ্ডতে তেল মাখে তাদের তেল দিয়ে, আর আমেরিকা মজা পায়, এতে আমেরিকা বলে তোরাই থাকবে ক্ষমতায়। কিন্তু ইরান মুসলিম বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার একটা চেষ্টা করেছে। ইরান বলছে বাকি মুসলিমদেরকে দাঁড়াও, তোমরাও দাঁড়াও, তোমরা যদি না দাঁড়াও ইমাম মাহাদি যে বিজয়ের লোককে লড়বে সেই মুসলিম উম্মাকে খুঁজে পাবে কোথায়? এটা ইরানের বক্তব্য ছিল। হ্যাঁ, শিয়া সুন্নি নিয়ে অনেক দ্বন্দ্ব থাকবে, সেই আলোচনা আজকে যাবোই না, কেউ এই আলোচনা প্রশ্নই আসে না। লক্ষ্যটা মূল জায়গা আছে ফোকাস। ইরান ফোকাস করছে কি আর আমরা ফোকাস করতে চাই কি? বিষয় হলো ইরান চাইছিল পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে বা সেই অসভ্য জাতির বিরুদ্ধে একটা মাথা উঁচু করা জাতি, সেটা একটা ইসলামী বিপ্লব আনে খামিনি পরিবার বা খামিনিরা সেই খমিনি সিলসিলায় সর্বশেষ 36 বছর টিকে থাকা পৃথিবীতে সর্বাধিক সবচেয়ে বড় ক্ষমতার 36 বছর কিন্তু কেউ টিকে নেই রাষ্ট্রীয় ক্ষমতা, একমাত্র আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন। তিনি কি করেছেন আসলে ইরানের জন্য খেয়াল করেন। তিনি একটা বিপ্লবী বাহিনী তৈরি করেছেন যেটা বিপ্লবের চেতনায়, IRGC। তিনি মুসলিম বিশ্বে ইরানকে পৃথিবীর কাছে পরিচিত করেছেন কিভাবে? যেখানে কেউ সাহস করে না টোকা দিতে, দখলদার তাদের বুকের মধ্যে টোকা দিয়েছেন। যে আমেরিকাকে কেউ চোখ তুলে কথা বলতে পারে না সেখানে চোখ তুলে তাকিয়েছেন, পারে না মারে, যেতেন না যেতেন। এই শুরুটা ইরান করেছে। 28শে ফেব্রুয়ারি তেহরানের আকাশ তখন ভোরের প্রথম আলোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় কয়েক দশকের ছায়াযুদ্ধ এবং ভূ রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্য এক নজিরবিহীন সরাসরি যুদ্ধের সাক্ষী হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর শুরু করে এক বিশাল সামরিক অভিযান, যার কোড নেম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। তেহরান থেকে ইস্পাহান, তাবরিজ থেকে সিরাজ, ইরানের অন্তত 20টি প্রদেশে একযোগে শুরু হয় বিমান হামলা এবং ক্রুজ মিসাইল বর্ষণ। এর কয়েক ঘন্টার মধ্যে তেহরান তার সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাত হানে ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর। এই সংঘাত কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি মুহূর্তের মধ্যে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং জর্ডানের আকাশ সীমাকেও রণক্ষেত্রে পরিণত করেছে। ইরানের পাশে নেই আরব দেশগুলো। চীন, রাশিয়ার মতো দীর্ঘদিনের মিত্ররা দায় সারছে শুধু বিবৃতি দিয়ে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি খামেনি রেজিম উৎখাতের ঘোষণা দিয়েছেন। মধ্যপ্রাচ্য এবং আরব অঞ্চলে গত কয়েক বছরের নানান সমীকরণে একলা হয়ে পড়া ইরানি শাসক গোষ্ঠীর সামনে এখন অপশন খুবই সামান্য। সেই সঙ্গে দেশের অভ্যন্তরে রেজিম বিরোধী ব্যাপক জনক্ষোভ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন কয়েক মাস ধরে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের রণসজ্জা শেষ পরিণত হয়তো ঘটবে আয়াতুল্লাহ আল খামেনির পতনের মধ্য দিয়ে। তার জায়গায় আসবেন পশ্চিমা বিশ্বের মনোনীত কোন শাসক। প্রশ্ন হলো, এই সমীকরণে কি বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য তথা বিশ্ব রাজনীতি? মধ্যপ্রাচ্যের গত এক দশকের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করলে দেখা যায় আজকের এই দিনটি কেবল একটি যুদ্ধের শুরু নয়, বরং এটি সমগ্র মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং ক্ষমতার ভারসাম্য পুনর্নির্ধারণের একটি মহালগ্ন। অপারেশন এপিক ফিউরি কোনো আকস্মিক ঘটনা নয়, এর পেছনে রয়েছে কয়েক বছরের পুঞ্জীভূত উত্তেজনা, বিশেষ করে 2025 সালের জুন মাসের 12 দিনের যুদ্ধ এবং পরবর্তী অভ্যন্তরীণ অস্থিতিশীলতা। 2025 সালে সেই যুদ্ধের ক্ষত ইরান এখনো কাটিয়ে উঠতে পারেনি, যেখানে অন্তত 610 জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছিলেন এবং নাতানজ ও ফোর্দোর পরমাণু স্থাপনাগুলো প্রথমবারের মতো সরাসরি মার্কিন ও ইসরায়েলি আক্রমণের শিকার হয়েছিল। মাত্র এক বছরের মধ্যে কয়েক দফা গভীর সংকটে পড়েছে ইরানের খামেনি রেজিম। শুধু বাইরের শক্তির হামলা নয়, অভূতপূর্ব জনবিক্ষোভ দেখা গেছে সাম্প্রতিক সময়। রিয়ালের অভাবনীয় দরপতন এবং মুদ্রাস্ফীতির প্রতিবাদে জানুয়ারি মাসে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু করে প্রতিটি বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ দমনে ইরান সরকার যে কঠোর পথ বেছে নেয় তা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এতে নিহত হন হাজার হাজার মানুষ। কয়েকটি মানবাধিকার সংস্থা হিসেবে প্রাণহানির সংখ্যা 30,000-এরও বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হত্যাকাণ্ডকে রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করেছিলেন। বিশ্লেষকদের মতে ইরানের এই অভ্যন্তরীণ দুর্বলতা এবং জনগণের সাথে সরকারের তৈরি হওয়া বিশাল দূরত্বকেই মার্কিন প্রশাসন ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনের সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছে। আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার দেওয়া শর্ত মানতে 19শে ফেব্রুয়ারি তেহরানকে 15 দিনের সময় বেঁধে দেন। আক্রমণের ঠিক 2 দিন আগে 26শে ফেব্রুয়ারি জেনেভায় ওমানের মধ্যস্থতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে এক গোপন আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ট্রাম্পের পক্ষ থেকে ইরানের
তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করার দাবি তোলা হয়। এছাড়া তেহরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার দাবিও তোলে ওয়াশিংটন। বলা হয় হামাস ও হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছেদ করতে হবে, অর্থাৎ এক কথায় আমেরিকার একটি পুতুল সরকারের ভূমিকা দিতে হবে আয়াতুল্লাহ আল খামেনিকে। স্বাভাবিকভাবেই এমন দাবি মানেনি ইরান। দেশটির আলোচকেরা 27 ফেব্রুয়ারি জানান, সমঝোতায় পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে এসব দাবি প্রত্যাহার করতে হবে। এর কয়েক ঘন্টার মধ্যে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে কলটন তুলে হামলা চালায় আমেরিকা ও ইসরায়েলের বিমান বাহিনী। 28 ফেব্রুয়ারি ভোরের হামলাটি ছিল অত্যন্ত নিখুঁত এবং সুসমন্বিত। পেন্টাগন এবং ইসরায়েল ডিফেন্স ফোর্সেস যৌথভাবে এই অভিযান পরিচালনা করে, যেখানে আকাশপথের পাশাপাশি সাইবার হামলাও চালানো হয়, যাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়া হয়। দর্শক, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে হামলা শুরু করলেও দুটি অপারেশনের নাম আলাদা। আমেরিকার অভিযানের নাম অপারেশন এপিক ফিউরি, অন্যদিকে ইসরায়েলটির নাম অপারেশন লায়ন্স রোড। আক্রমণের প্রথম তরঙ্গে লক্ষ্যবস্তু করা হয় তেহরানের পস্তুর ডিস্ট্রিক্ট এবং কেশ ভারদস্ত এলাকাকে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির কার্যালয় এবং রাষ্ট্রপতির বাসভবন অবস্থিত। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে খামেনির বাসভবন চত্বরের একাংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে তারা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সরাসরি লক্ষ্যবস্তু করেছিল। মার্কিন এবং ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণ মূলত 3টি স্তরে বিভক্ত ছিল। 1, নেতৃত্ব উচ্ছেদ, যার লক্ষ্য ছিল সরকারি কমান্ড সেন্টার এবং নেতৃত্বের বাসভবন। 2, পরমাণু অবকাঠামো, বিশেষ করে ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের অবশিষ্ট পরমাণু গবেষণাগার। 3, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা, যার লক্ষ্য IRGC ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ব্যালিস্টিক মিসাইল সাইলো। আক্রমণ চলাকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক নাটকীয় ভিডিও বার্তা প্রচার করেন। তিনি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের মুক্তির সময় আসন্ন, আপনাদের সরকারকে দখল করে নিন। এটি কেবল একটি সামরিক ঘোষণা ছিল না, বরং কয়েক দশকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে প্রকাশ্য রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের প্রথম সরাসরি ডাক। ইরান দীর্ঘ সময় ধরে যে প্রক্সি যুদ্ধের কৌশল অবলম্বন করেছিল তা এবার সরাসরি যুদ্ধের রূপ নেয়। IRGC তাদের পাল্টা অভিযানের নাম দেয় অপারেশন ট্রু প্রমিস 4। ইরানের উত্তর পশ্চিম এবং দক্ষিণ উপকূল থেকে শত শত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর দিকে নিক্ষেপ করা হয়। ইরানের পাল্টা হামলার মূল কেন্দ্র ছিল পারস্য উপসাগরীয় দেশগুলো, যারা দীর্ঘকাল ধরে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আশ্রয় দিয়ে আসছে। কাতারের দোহার আল উদাইদ বিমান ঘাঁটিতে একাধিক মিসাইল আঘাত হানার খবর পাওয়া গেছে। কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, তবে একটি ভিডিওতে ঘাঁটির ভেতর বিস্ফোরণ হতে দেখা গেছে। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর মাতে সাইরেন বেজে ওঠে এবং ইরানি মিসাইল সেখানে সরাসরি আঘাত হানে বলে বাহরাইন কর্তৃপক্ষ নিশ্চিত করে। আবুধাবি এবং দুবাইতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। আমিরাতি কর্তৃপক্ষ জানিয়েছে শারাফনিলার আঘাতে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সৌদি আরবের রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে পাল্টা হামলা ইরানের জন্য আরও জটিল পরিস্থিতি তৈরি করেছে। আরব দেশগুলো এই ঘটনাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। উপসাগরের দেশগুলোয় ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরবও। হুঁশিয়ারি দিয়ে তারা বলেছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা চলতে থাকলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এতে সহজেই বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্য এবং আরব অঞ্চলে এক নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে ইরানের খামেনি রেজিম। তাদের দীর্ঘদিনের পুরনো মিত্রদের কেউ আর পাশে নেই। দর্শক, এই যুদ্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার। ইরান দাবি করেছে তারা প্রথমবারের মতো পূর্ণ মাত্রায় তাদের হাইপারসনিক মিসাইল ফাত্তা 2 ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রটি সবচেয়ে চেয়ে 13 থেকে 15 গুণ দ্রুত চলতে থাকে। অন্যদিকে ইসরায়েল ও তার অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং নবনির্মিত আয়রন বিম লেজার সিস্টেম ব্যবহার করেছে। আয়রন বিম ব্যবহারের মাধ্যমে মাত্র $3 থেকে $5 খরচে একটি ড্রোন ধ্বংস করা সম্ভব, যেখানে আয়রন ডোম মিসাইলের খরচ ছিল $50,000। তবে ফাত্তা 2 এর মতো উচ্চ গতির হাইপারসনিক অস্ত্রের বিরুদ্ধে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কতটা কার্যকর ছিল তা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক রয়েছে। অপারেশন এপিক ফিউরির সবচেয়ে বড় প্রশ্নটি হলো, আয়াতুল্লাহ আল খামেনি কি বেঁচে আছেন? ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 দাবি করেছে যে 86 বছর বয়সী এই সর্বোচ্চ নেতা সম্ভবত হামলায় নিহত হয়েছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে দাবি করেছেন খামেনি জীবিত এবং নিরাপদ স্থানে আছেন। তবে খামেনির অবস্থান ও পরিস্থিতি নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও হামলায় ইরানের সামরিক নেতৃত্বের অপূরণীয় ক্ষতি হয়েছে। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার এই অভিযানে প্রাণ হারিয়েছেন। এরা হলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে, IRGC পদাতিক বাহিনীর প্রধান মোহাম্মদ পাকপুর এবং সেনাবাহিনী বা আর্তেশের শীর্ষ পর্যায়ের কমান্ডার আমির হাতামি। এই নেতৃত্ব শূন্যতা ইরানের সামরিক প্রতিক্রিয়ার চেইন অব কমান্ডকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি খামেনির মৃত্যু নিশ্চিত হয়, তবে উত্তরাধিকারী হিসেবে তার ছেলে মোস্তফা খামেনির নাম আগে থেকে আলোচিত হলেও বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতিতে IRGC সরাসরি ক্ষমতা দখল করতে পারে অথবা দেশ এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। ইরানের উপর যখন বাইরে থেকে বোমা বর্ষণ হচ্ছে, তখন দেশটির ভিতর এক অন্যরকম যুদ্ধের সূচনা হয়েছে।
জানুয়ারি মাসের নির্মম হত্যাকাণ্ডের পর থেকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল চরমে। নির্বাসিত রেজা পাহলভি এই সুযোগকে কাজে লাগিয়ে সিংহ ও সূর্য বিপ্লব সফল করার ডাক দিয়েছেন। পাহলভি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তার ভাষণে বলেছিলেন, ইসলামী প্রজাতন্ত্রকে শেষ করার সময় এসেছে। 28 ফেব্রুয়ারি আক্রমণের পরপরই তিনি ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান যেন তারা খামেনির ডুবন্ত জাহাজ ত্যাগ করে জনগণের পাশে দাঁড়ায়। তার এই আহ্বান এবং ট্রাম্পের প্রকাশ্য সমর্থন ইরানি জনগণের একটি বড় অংশকে সাহস জুগিয়েছে। তেহরানের রাজপথে বিক্ষোভকারীদের ডিক্টেটর বা খামেনির মৃত্যু কামনা করে স্লোগান দিতে দেখা গেছে। এমনকি যুদ্ধ চলাকালীন অবস্থাতেও। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘকাল ধরে একটি অলিখিত নিয়ম ছিল, কোনো আরব দেশ সরাসরি ইসরায়েল আমেরিকার পক্ষে ইরানের বিরুদ্ধে দাঁড়াবে না। কিন্তু 2026 সালের এই যুদ্ধে সেই সমীকরণ বদলে দিয়েছে। 2023 সালে চীনের মধ্যস্থতায় যে সৌদি ইরান সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল তা এখন পুরোপুরি ধসে পড়েছে। সৌদি আরব অত্যন্ত কড়া ভাষায় ইরানের নিন্দা জানিয়েছে এবং আক্রান্ত উপসাগরের দেশগুলো কাতার, আমিরাত, বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। তারা একে ইরানি আগ্রাসন হিসেবে চিহ্নিত করেছে। বাহরাইন এবং আমিরাত সব জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ডে ইরানের হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। এই আঞ্চলিক জোট ইরানকে একটি বিচ্ছিন্নতার অক্ষে বা এক্সিস অফ আইসোলেশনে বন্দী করে ফেলেছে, যেখানে ইরান আশা করেছিল ইসরায়েলি আক্রমণের মুখে তারা মুসলিম বিশ্বের সহানুভূতি পাবে। সেখানে বাস্তবতা হলো আরব দেশগুলোই এখন ইরানের শাসনের পরিবর্তন চাইছে। দর্শক, মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতের প্রথম শিকার হয় বিশ্ব অর্থনীতি। 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর কয়েক ঘন্টার মধ্যে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $73 উঠে যায়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এটি কেবল শুরু। যদি ইরান তার চিরাচরিত হুমকি অনুযায়ী হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে বিশ্বে তেলের বাজার এক মহাপ্রলয়ের সম্মুখীন হবে। ইরান যদি মাত্র একদিনের জন্য এই প্রণালী বন্ধ করে তবে তেলের দাম $120 থেকে $150 পৌঁছাতে পারে। এছাড়া যুদ্ধের কারণে বিমা খরচ এবং ট্যাঙ্কার পরিচালনার খরচ আকাশচুম্বী হবে, যা প্রতিটি পণ্য ও সেবার দাম বাড়িয়ে দেবে। সৌদি আরব এবং আমিরাতের পাইপলাইনগুলো কিছুটা তেল বাইরে পাঠাতে পারলেও তারা হরমুজের বিকল্প হওয়ার জন্য যথেষ্ট নয়। ইরান দীর্ঘকাল ধরে রাশিয়া এবং চীনের সাথে তার কৌশলগত সম্পর্ককে ঢাল হিসেবে ব্যবহার করে এসেছে। কিন্তু অপারেশন এপিক ফিউরি শুরুর পর দেখা যাচ্ছে মস্কো এবং বেইজিং অনেকটা সতর্ক অবস্থান নিয়েছে। রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে নিজেই সংকটে রয়েছে। যদিও তারা ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে সহায়তা করেছে, তবে বর্তমানে সরাসরি যুদ্ধে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতের জন্য কোনো আগ্রহ দেখায়নি। চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হলেও তারা তাদের মধ্যপ্রাচ্যের বিনিয়োগ এবং বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করতে চায় না। ওয়াল স্ট্রিট চ্যানেলের বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া ও চীনের কাছে ইরানের গুরুত্ব কেবল একটি ভূ রাজনৈতিক গুটি হিসেবে, কিন্তু তারা ইরানের জন্য যুদ্ধে যাওয়ার কোনো প্রতিশ্রুতি দেয়নি। প্রশ্ন হলো, কি হবে এই সংঘাতের পরিণতি? অপারেশন এপিক ফিউরি বা ট্রু প্রমিস 4-এর মাধ্যমে মধ্যপ্রাচ্য পয়েন্ট অফ নো রিটার্ন বা ফেরার পথহীন মোহনায় দাঁড়িয়েছে। এই সংঘাতের পরিণতি নিয়ে 3টি সম্ভাব্য দৃশ্যপট কল্পনা করা যায়। প্রথমত, শাসন পরিবর্তন এবং গণতান্ত্রিক উত্তরণ। যদি খামেনির মৃত্যু নিশ্চিত হয় এবং আইআরজিসির উপর হামলা অব্যাহত থাকে তবে অভ্যন্তরীণ বিদ্রোহের মাধ্যমে ইরানের বর্তমান শাসনের পতন ঘটতে পারে। রেজা পাহলভির নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে, যা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের শিয়া সুন্নি দ্বন্দ্বের অবসান ঘটাতে সক্ষম হবে। দ্বিতীয়ত, আঞ্চলিক মহাযুদ্ধ বাড়তে পারে। ইরান যদি তার সর্বশক্তি দিয়ে এবং লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের ব্যবহার করে পূর্ণ মাত্রায় যুদ্ধ চালিয়ে যায় তবে এটি কেবল মধ্যপ্রাচ্য নয় বরং বৈশ্বিক শক্তিসমূহকেও টেনে আনতে পারে। সেক্ষেত্রে বিশ্ব অর্থনীতি এক দীর্ঘস্থায়ী মন্দার কবলে পড়বে। সবশেষ, ইসরায়েল আমেরিকার কৌশলগত বিজয় ও পিছু হটা। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু অবকাঠামো এবং নেতৃত্বের মূল অংশ ধ্বংস করতে সক্ষম হয় তবে তারা শাসনের সম্পূর্ণ পরিবর্তন না ঘটেও এক পর্যায়ে পিছু হতে পারে। তবে ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার 2-0 নীতি অনুযায়ী তারা এবার ইরানের শাসনের পরিবর্তন না হওয়া পর্যন্ত শান্ত হবে না বলেই মনে হচ্ছে। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো 2026 সালের এই 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের জন্য একটি নতুন শূন্য বছর। যে ইসলামী প্রজাতন্ত্র 1979 সালে এক বিপ্লবের মাধ্যমে জন্ম নিয়েছিল, 2026 সালের এই মহাপ্রলয় হয়তো তার পরিসমাপ্তির বার্তা বহন করছে। তবে পরিবর্তনের মূল ইরান এবং সমগ্র বিশ্বকে কতটুকু দিতে হবে তা নির্ভর করছে সামনের দিনগুলোতে তেহরান এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের উপর। মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো একই থাকবে, কিন্তু তার ভিতরের চালিকার শক্তিগুলো চিরতরে বদলে যেতে শুরু করেছে। দর্শক, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যে যুদ্ধ, সেই যুদ্ধের সর্বশেষ খবর এই ভোরবেলা এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি তিনি নিহত হয়েছেন। এর চাইতে বড় খারাপ খবর ইরানের জন্য আর হতে পারে না। ইরান তাকে রক্ষা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু রয়টার্স বলছে যে খামেনি মৃত্যুবরণ করেছেন। ইরান এখন পর্যন্ত ব্যাপারটা স্বীকার করেনি, তারা অস্বীকার করছে, কিন্তু রয়টার্স এবং আল জাজিরা নিশ্চিত করছে খামেনি নেই।
রয়টার্সের কিছুক্ষণ আগে যে শিরোনাম, সেই শিরোনামটা দেখে নিন। ইরাকের বিধ্বস্ত একটি গাড়ির ছবি দিয়ে সেখানে তারা বলছে যে আপডেটস, ইসরায়েল সেইজ খামিনি ইজ ডেড, ইরান সেইজ হি ইজ কমান্ডিং দ্য ফিল্ড। অর্থাৎ ইরান এখনও দাবি করছে যে খামিনি এখনও মাঠে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু রয়টার্স বলছে ইসরায়েলের তথ্য অনুসারে খামিনিকে তারা মেরে ফেলেছে। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি থেকে কী জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর হতো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।